হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে কিন্তু SLST বায়োলজির বোটানির প্ল্যান্ট কিংডমের থার্ড ক্লাস নিয়ে চলে এসেছি। 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস যারা দেখোনি, এই থাম্বনেলগুলো দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, এখানে গিয়ে কিন্তু দেখে নিও। প্ল্যান্ট কিংডম সম্বন্ধে অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে, একদম বেসিক থেকে, ঠিক আছে, বোটানির একদম বেসিক ABCD থেকে কিন্তু আমরা এই জিনিসটা কভার করব আস্তে আস্তে করে, এবং এমন ভাবে কভার করব, বইতে কি অনেক সময় একঢালা লেখা থাকে, পড়তে অসুবিধা হয় বা পড়লে মনে থাকে না, পড়ে বুঝতে অসুবিধা হয়। তো এখানে আমি যেরকম ভাবে তোমাদের করাবো তাতে কি হবে, তোমাদের কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম কনফিউশন থাকবে না। ইংলিশ টার্ম বাংলা টার্ম সম্পূর্ণটা দিয়ে কিন্তু এখানে তোমাদের করিয়ে দেবো, তো টেনশনের কিছু নেই। পুরোপুরি ভাবে দেখো ভিডিওটা। প্ল্যান্ট কিংডম সম্বন্ধে যাদের যাদের সমস্যা আছে, আশা করছি এই ক্লাসগুলোর পরে আর কোনো সমস্যা থাকবে না। এর আগে এতদিন পর্যন্ত আমরা দুটো ক্লাসে যা করেছি সেখানে অপুষ্পক ছিল, ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ সম্বন্ধে আমরা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো সপুষ্পক উদ্ভিদ বা ফ্যানেরোগ্যামি। সপুষ্পক মানে কি? ফ্যানেরোগ্যামি। PH, ফ থেকে কি হয় ইংলিশে? F, ফ্লাওয়ার, তাই তো? ফ্লাওয়ার মানে ফুল হয়। তো যার যেসব উদ্ভিদে ফুল হয় তাকে আমরা কি বলি? সপুষ্পক। তো সপুষ্পকের ইংলিশ টার্ম কি? ফ্যানেরোগ্যামি। আশা করি এবার আর ভুল হবে না। তো দেখো ফ্যানেরোগ্যামির কি কি বৈশিষ্ট্য রয়েছে। বলছে দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত। দেহ কি? মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত। এরা ফুল, ফল ও বীজ ধারণ করে। এরা স্বভোজী। দেহে সুগঠিত সংবহন কলা বর্তমান। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্টের এরকম ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া, কারণ বইতে লাইন বাই লাইন অনেক এক্সট্রা লাইন থাকে যেগুলো পড়ার প্রয়োজন পড়ে না। যেগুলো যেগুলো দরকারি, যেগুলো যেগুলো প্রয়োজনীয়, যেগুলো যেগুলো তোমাদের MCQর জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের MCQ আসতে পারে, সেই জায়গাগুলো আমি এখানে সম্পূর্ণটা তুলে দিয়েছি। দেখো, ফলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে সপুষ্পক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা হয়। সপুষ্পক মানে কি? ফ্যানেরোগ্যামি আগেই বলেছি। দুটো ভাগ কি? একটা হলো ব্যক্তবীজী, একটা হলো ব্যক্তবীজী, একটা হলো গুপ্তবীজী। ব্যক্তবীজীকে আমরা কি বলছি? জিমনোস্পার্মি। আর গুপ্তবীজীকে আমরা কি বলছি? অ্যাঞ্জিওস্পার্মি। ব্যক্তবীজী, ব্যক্ত করা, নিজেকে ব্যক্ত করা সবার সামনে। বীজী মানে বীজ, তাই তো? তার মানে কি এদের বীজটা হলো ওপেন থাকে, ঠিক আছে। আর গুপ্তবীজী মানে কি? গুপ্ত মানে লুকানো, তাই তো? তাহলে বীজটা কি এখানে ভেতরের দিকে থাকে, ঠিক আছে। তাহলে ব্যক্তবীজী, গুপ্তবীজী, জিমনোস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি। এবারে যাদের বীজ রয়েছে, বীজের মধ্যে কি থাকে? বীজপত্র। বীজপত্রের উপর ডিপেন্ড করে আবার অ্যাঞ্জিওস্পার্মিকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো মোনোকটিলেডনি। কটিলেডনি বীজপত্র, মোনো মানে এক, তার মানে কি এক বীজপত্রী উদ্ভিদ। আর একটা কি? ডাইকটিলেডনি বা দ্বিবীজপত্র। ডাই মানে দুই, তাই দ্বিবীজপত্র। এবার এই প্রত্যেকটা যে কটা আমরা দেখলাম, ঠিক আছে, প্রত্যেকটার হলো বৈশিষ্ট্য এক্সাম্পল সহ দেখব, যেখান থেকে তোমাদের MCQ আসতে পারে। আবারও বলছি, আমি আগের ক্লাসেও বলেছি, এই যে এখানে দেখতে পাচ্ছ জিমনোস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি, মোনোকটিলেডনি, ডাইকটিলেডনি, এগুলো ডিটেলস আমরা কিন্তু পরে আবার করব। এখানে আমরা এই জিনিসগুলোর বেসিক ABCD আমরা কিন্তু জানছি। একটা ABCD না জানলে যেমন ইংলিশে সেন্টেন্স, লেটার, কোনো স্ট্রাকচার, এসে কিছু পড়া যাবে না, তেমনি এই যে বেসিক জিনিসগুলো যেগুলো মাথায় না থাকলে পরবর্তী এই জিমনোস্পার্মিতে যখন অনেক বেশি করে তুমি পড়বে, এদের অনেক টাইপস সম্বন্ধে পড়বে, তখন কিন্তু তোমার গুলিয়ে যাবে। যাতে গুলিয়ে না যায় এই জন্য এই ABCD গুলো জানা কিন্তু খুব খুব দরকার, ঠিক আছে। তো ক্লাসটা করো। তোমরা আমাকে ক্লাসে জুলজির টপিক সম্বন্ধে বলেছো, একটা ক্লাস চেয়েছো আর কি, ওই গ্যাস্ট্রুলেশন, ফ্রগ, চিক, ওগুলো আমি দেবো, ঠিক আছে। বোটানির পার্টটা ধরেছি যেহেতু, এটা একটু কমপ্লিট হয়ে যায় কিছুটা, আমি ওই পার্টটাও একদিন ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে। বেল বাটন প্রেস করে রাখবে, যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর SLST বায়োলজির কিন্তু নিউ ব্যাচ এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কারণ দেখো, সিলেবাস কমপ্লিট করে রাখো, কারণ SLST নিয়ে অনেকের মনে, প্রত্যেকের মনেই একটা হতাশা সৃষ্টি হয়েছে, অনেকের বলবো না, এটা প্রত্যেকের মনেই। সেই কবে 2016 সালে হয়েছে, আবার এখনো হয়নি, কবে হবে কোনো ঠিক নেই, এরকম একটা মানে দোটানার মধ্যে রয়েছে। তবুও আমি বলবো 34টা চ্যাপ্টার, যারা লাইফ সায়েন্স আছে তোমাদের সিলেবাস সব থেকে বেশি,
তুমি সিলেবাসটা কমপ্লিট করে রাখো, এটুকু যেন কনফিডেন্স থাকে তুমি। কারণ দেখো মাদ্রাসার পরীক্ষা হবে কি হবে না করে কিন্তু পরীক্ষাটা হলো, আর যারা মাদ্রাসাকে টার্গেট করে সিলেবাস কমপ্লিট করেছে তাদের কিন্তু এখন আর কোনো কাজ নেই, শুধু কাজ রিভিশন দেওয়া। তারা যদি মনে করে আমরা এসএলএসটি রিভিশন দিয়ে অন্য সাবজেক্ট বা অন্য কোনো চাকরির পড়ার প্রিপারেশন নেব, অনায়াসে তারা নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। কারণ তাদের কাছে নোটস রয়েছে, এমসিকিউ রয়েছে, তারা এখন শুধু রিভিশন দেবে। সারাদিনে 2 ঘন্টা করে রিভিশন দিলেই এনাফ, বা 1 ঘন্টা করে রিভিশন দিলেও এনাফ, তাই না? যেহেতু পড়া হয়ে গেছে একবার দুবার করে। তো এই জন্যই বলছি 34টা চ্যাপ্টার কমপ্লিট করে রাখো, তারপরে তুমি অন্য সাইডে যদি ফোকাস করতে চাও করো। কিন্তু কি স্কুল টিচিং এর জবটা কিন্তু প্রত্যেকের কাছে একটা আশার একটা জিনিস, প্রত্যেকের কাছে একটা স্বপ্নের মতো জিনিস যে আমি শিক্ষক হব বা শিক্ষিকা হব, ঠিক আছে? যাদের যাদের ইচ্ছা আছে কিন্তু তারা অন্য লাইনেও ট্রাই করছো, আমি বলবো এসএলএসটি প্রিপারেশন যদি নিতে চাও তো 34টা চ্যাপ্টার লাইফ সায়েন্সে কমপ্লিট করে রাখো। কমপ্লিট করে রেখে তুমি এটার পাশাপাশি অন্য চাকরির প্রিপারেশন নাও, এটাকে রিভিশন করতে থাকো। যখন নোটিফিকেশন বেরোবে, ঠিক আছে, একটা সময় প্রতি বছর হতো, এখন হচ্ছে না। ইন ফিউচারে যে হবে না এর কিন্তু কোনো মানে নেই, তাই না? একটা সময় প্রতি বছর হতো, জানতো এবার হয়নি পরের বার আবার দেবো, পরের বার না হলে আবার ট্রাই করবো, আরো ভালো করে দেবো। এখন সেটা হচ্ছে না, তাই তো? এখন এই যে এতগুলো বছর ধরে কোনো এক্সাম হচ্ছে না, কিন্তু ইন ফিউচারে যে আবার সেই দিনটা চলে আসবে না, ইন ফিউচারে যে আবার এক্সাম প্রতি বছর আমরা পাবো না, এটা আমরা বলতে পারি না। তখন যদি পাও তখন যাতে তুমি তৈরি থাকো প্রথম অ্যাটেম্পটেই তোমার ক্র্যাক করার জন্য, এই জন্য কিন্তু তোমাকে কিন্তু তৈরি থাকতে হবে, তোমাকে নিজের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। তো যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছে জয়েন হয়ে যেও। ক্লাসে কিন্তু তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, প্লাস চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের মক টেস্টও নেওয়া হয়, ঠিক আছে? চলো এবার বাকিটা দেখে নিই। দেখো, জিমনোস্পার্মি বা ব্যক্তবীজি কি কি হয় দেখো। ফলের উৎপত্তি ঘটে না, জিমনোস্পার্মিতে কি ফলের উৎপত্তি ঘটে না। বীজগুলি অনাবৃত বা নগ্ন, বীজগুলি কি অনাবৃত মানে কোনো আবরণ নেই, এটা নগ্ন। বীজগুলি স্ত্রী রেণুপত্র মেগাস্পোরোফিল, ঠিক আছে, স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল বা গর্ভপত্রের কার্পেল এর ওপর অবস্থান করে। এই যে ইংলিশ টার্মগুলো এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? বীজগুলো কি স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল, এই যে দেখতে পাচ্ছ এখানে মেগাস্পোরোসাইট লেখা রয়েছে, দেখো এই যে মেগাস্পোরোসাইট লেখা রয়েছে, ঠিক আছে? এটা হলো জিমনোস্পার্মি, এটা অ্যাঞ্জিওস্পার্মি, এটা হলো ব্যক্তবীজি, এটা গুপ্তবীজি, ঠিক আছে? ছবিটা দেখেই বুঝতে পারছো। আর কি গর্ভপত্রের কার্পেলের উপর অবস্থান করে। আচ্ছা, এদের বীজগুলি বাইরে থেকে দেখা যায়। দেখো এখানে একটা ছবি দিয়েছি আমি অরিজিনাল গাছের জিমনোস্পার্মি। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা মতো দেওয়া রয়েছে, সংজ্ঞাটাই কি বলেছে দেখো। যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না, বা আচ্ছা এটা কিছু একটা মিস্টেক হয়েছে টাইপিং এ, উৎপন্ন হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজি বা ব্যক্তবীজি উদ্ভিদ বলে, যেমন সাইকাস, পাইনাস এটসেট্রা। তাহলে এটা গেল হলো জিমনোস্পার্মির এক্সাম্পল। এবার আসছে অ্যাঞ্জিওস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি বা গুপ্তবীজি। দেখো কি বলেছে, এই সকল বিভাগের সকল উদ্ভিদের ক্ষেত্রে ফুল এবং ফল জন্মায়, ফলের মধ্যে এক বা একাধিক বীজ হয়, বীজগুলো ফলের মধ্যে আবদ্ধ থাকে, ফলে বাইরে থেকে দেখা যায় না, ফলের মধ্যে আবদ্ধ থাকে তাই বাইরে থেকে দেখা যায় না। কটিলেডন্স বা বীজপত্রের উপর সংখ্যা অনুসারে এদের দুভাগে ভাগ করা যায়, মোনোকটিলেডনি আর হলো ডাইকটিলেডনি, মানে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এবার দেখো মোনোকটিলেডনি বৈশিষ্ট্য তো একই, অ্যাঞ্জিওস্পার্মির যা বৈশিষ্ট্য এটারও সেম বৈশিষ্ট্য, এক্সাম্পল গুলো আলাদা। ভুট্টা, নারকেল, ধান, গম, নারকেল দুবার হয়ে গেছে, তাল, সুপারি, আদা, পেঁয়াজ, রসুন এটসেট্রা, এগুলো হলো মোনোকটিলেডনি। আর ডাইকটিলেডনির মধ্যে দেখো আম, মটর, সরিষা, পাট, মূলা, জবা, বকফুল, অপরাজিতা প্রভৃতি হলো ডাইকটিলেডনির উদাহরণ। তো এই গেল হলো সপুষ্পক। সপুষ্পক যখন তোমরা পড়বে, ফ্যানেরোগামি যখন পড়বে, তোমাদের কিন্তু এই ডাইকটিলেডনি পর্যন্ত ডিটেলসে পড়তে হবে। এর আগের ক্লাসে আমরা অপুষ্পক গুলো সম্বন্ধে আলোচনা করেছি, যারা দেখোনি দেখে নিও, তারপরে এটা দেখো, তাহলে কি হবে একটা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু তোমাদের মনে থাকবে, আর পারলে খাতাতে নোট ডাউন করে রেখো, অনেক অনেক কিন্তু হেল্পফুল হবে, আমি এটুকু বলতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।